আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শ্যামা পাখি, মন খারাপ তোমার, তাই না? আমায় ভাবছো এই মুহূর্তে? কি ভাবছো আমি কিছুটা অনুমান করতে পারছি। মেডিকেলে চান্স পাওনি বলে মন খারাপ? ভাবছো আমার পাশে বেমানান হয়ে গিয়েছো? সবাই কি একবারই সব পারে? এমন কি কোনো রুলস আছে একবার না পারলে সেখানেই শেষ সব কিছু? তোমার জন্য সামনে আবারও সুযোগ আছে। এইবার পারোনি বলে সামনে পারবে না এমনটা নিশ্চিত হলে কিভাবে? জানো, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে নিজের ক্যারিয়ারের দিক ভাবতে গিয়ে তোমার দিকে খেয়াল দিতে পারিনি। আমার খুব ভুল না হলে তোমার এই ভীষণ ক্ষতিটার জন্য আমি 100% দায়ী। সারাক্ষণ আমাকে নিয়ে নেগেটিভ ভাবনা তোমাকে লেখাপড়ায় মন স্থির করতে দেয়নি। আমার ব্যস্ততায় তোমাকে ঠিকভাবে সময় দিতে পারিনি। আমি ভেবেছি আমি সময় দিলে তুমি ঠিকভাবে পড়বে না, তোমার সময় নষ্ট হবে, কিন্তু আমার ভাবনা উল্টা হয়ে গেল। আজ আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, ভালোবাসার মানুষ পাশে থাকলে মন এমনিতেই ভালো থাকে, আর মন ভালো থাকলে সব কাজে মন বসে। আমার পাশে তুমি ছিলে, কিন্তু তোমার পাশে আমি থাকতে পারিনি। আমার এই সাফল্যকে সেদিন সেলিব্রেট করব, যেদিন নিজের হাতে তোমাকে তোমার স্বপ্নের সোপানে পৌঁছাতে পারবো। আই লাভ ইউ বউ, মিসেস বিহান। বাইরে উত্তপ্ত সূর্য প্রকৃতির পরিবেশ আগুনময় করে তুলেছে। সূর্য নিচ তেজ নিয়ে আস্তে আস্তে আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই শরৎকালটা বড্ড ভালো লাগে আমার। অবেলায় হুট করে বৃষ্টি আসে, ভ্যাপসা গরম, আবার রাত শেষে একটু ঠান্ডা পড়ে। ফ্যান ছেড়ে পাতলা কাঁথার নিচে শেষ রাতে আরামদায়ক একটা ঘুম দিয়েছি। কাল রাতে আম্মু আমার পাশে ঘুমিয়েছিল। আমাকে অস্বাভাবিক মনে হয়েছিল আম্মুর কাছে। প্রচণ্ড মাথায় পেইন বাড়ার ফলে একটা কম পাওয়ারের ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। মাথাটা ঝিম ধরে আছে এখনো, ঘুম ছাড়ছে না। আয়রা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক পরছে, চুড়ির আলনা থেকে চুড়ি নিয়ে পড়ছে। চিরকুটটা কত শতবার পড়লাম আমি, তার শেষ নেই। প্রতিটা লাইন যেন এক একটা দীর্ঘ নিঃশ্বাসের, প্রতিটা লাইন জুড়ে ছিল মনের গভীরের জমে থাকা ডিপ ভালোবাসা। নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না এই চিঠি আমার। কাল সারা রাত ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি বিহান ভাই আর প্রেয়সী আপু ঘুরে বেড়াচ্ছেন। বারবার ঘুম ভেঙেছে, সারা রাত এপাশ ওপাশ করেছি ঘুমের মাঝে। আমার স্বপ্নে বারবার প্রেয়সী আর বিহান ভাই এসছেন। সারা রাত মন জ্বলে পুড়ে একাকার হয়েছে। ঘুমানোর আগে জানালা খুলে জানালার গ্রিলের ফাঁক দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম 2 ঘন্টা মতো। এই অভ্যেস ছোটবেলা থেকেই। কষ্ট পেলে, মন খারাপ হলে চাঁদের দিকে তাকিয়ে কষ্ট উজাড় করে দিই। কাউকে কিছুই বলি না, বাট ঘুম থেকে উঠেই এমন চিরকুট কিভাবে সম্ভব? বিহান ভাই তো ঢাকাতেই আছেন। আয়রাকে বললাম, এটা কে দিয়েছে তোকে? আয়রা বলল, বলবো না, আমাকে তুমি কিছু দাও না। আয়রাকে বললাম, সব সাজুগুজু দিয়ে দিব, আয় আমার কাছে, বলকে দিয়েছে। আয়রা বলল, কাউকে বলো না, বিহান ভাইয়া বলেছে তোর দিয়া আপুকে বিয়ে দিবি আমার সাথে। বলেই আয়রা মুখে হাত দিয়ে লজ্জায় লুটিয়ে পড়ে বলল, আমার সাথে বিয়ে দিলে রোজ এত এত চকলেট দিব। এটা বিহান ভাইয়া দিয়েছে, তোমাকে আর কাউকে বলতে নিষেধ করেছে। তুমিও বলো না কাউকে, দিয়া আপু আমাকে এই রুমে পাঠিয়ে ভাইয়া দরজায় দাঁড়িয়েছিল। আয়রার কথা শুনে এক লাফে বিছানা থেকে নামলাম। বাইরে বেরোতেই আম্মু বলল, উঠেছিস? আয় ভেতরে আয়। আম্মু আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। আমার চোখ চাতক পাখির মতো তাকে খুঁজছে। কোথায় সে? কত কাল দেখি না তাকে, প্রায় 4 মাস তার মুখটা দেখিনি। আম্মু আমার হাত ধরে রুমের মাঝে নিয়ে যাচ্ছে, আর আমার ঘাড় বাইরের দিকে ঘোরানো। আমি তাকে খোঁজার চেষ্টা করছি। আম্মু চুলে চিরুনি করে দিয়ে চুলে কাঁকড়া মেরে দিল, ব্রাশে পেস্ট মাখিয়ে দিয়ে হাতে ধরিয়ে দিল। আম্মু বলল, দ্রুত ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। ব্রাশ করে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। আম্মু সেদ্ধ ডিম আর খিচুড়ি খাইয়ে দিচ্ছে। খাওয়ার দিকে মন নেই আমার। আমার মন রয়েছে বাইরে উনি কি আছেন নাকি চলে গিয়েছেন। শুধু উকি ঝুঁকি মারছি আমি। আম্মুকে বললাম, আম্মু কেউ এসেছিল সকালে? আম্মু বলল, হ্যাঁ, বিহান এসেছিল সকালে, একটু আগেই চলে গেল। আম্মুর কথা শুনে বুকের মাঝে বাড়ি মেরে উঠল। উনি সত্যি এসেছিলেন? বিহান ভাই না ঢাকাতে? আম্মু ছিল রাত,
3টার দিকে বাসায় এসেছে, আর সকালে আমাদের বাসায় এসেছিল। তোর কোচিং নিয়ে কথা বলতেই এসেছিল। দেখ দিয়া, বিহান কিন্তু ভাই হিসেবে ওর কোনো দায়িত্ব থেকে এড়িয়ে যায় না। কারো কোনো চিন্তা নেই, কিন্তু বিহান একমাত্র মানুষ যে তোকে নিয়ে ভীষণ টেনশন করছে। বিহানের কথা শুনে একটু নিশ্চিন্ত হয়েছি আমি। মনে মনে বললাম, আম্মু কত যে বোনের নজরে দেখে সে কি আর বলতে। মনে মনে আরো দুঃখ হচ্ছে। আমার শুনে কি একটু খারাপ লাগে না ওনার? এতদিন দেখেন না আমাকে, এসছেন, আমার সাথে দেখা না করে চলে গেলেন। কিভাবে পারেন উনি এভাবে থাকতে? এসছিলেন হয়তো আম্মু ডেকেছিল তাই। আমাকে ভেবে তো আসেননি। সকাল গড়িয়ে দুপুর, কই একটা বারো তো ফোন দেননি আমাকে, একটা মেসেজও না। তাহলে চিঠি দিয়েছিলেন কেন? বিকাল গড়িয়ে সন্ধে, তাও কোনো ফোন দিলেন না। কিভাবে পারেন উনি? না দেয়নি দিক, আমিও দিব না ফোন। ফোন দিব বলবে বিজি আছি, পরে ফোন দিচ্ছি। মানুষের এত অবহেলার পাত্রী হয়ে বেঁচে থাকার ইচ্ছে নেই। কষ্ট হয়, নিজের ভেতর চেপে রাখবো। নিজের কষ্ট নিজেই ভোগ করব, তবুও কারো কাছে বেহায়া হব না। মনে মনে অনেক অভিমান সাজিয়ে রইলাম। কাল বাসার পাশে বান্ধবীর বিয়ে। রিয়ার আম্মু, রিয়া আর আমি গেলাম বিয়েতে। যেহেতু রাত থাকতে হবে তাই কাকিমণি আমাদের সাথেই এসছে। হলুদ সন্ধ্যায় এসে উপস্থিত হলাম আমরা। চারিদিকে মানুষের ছড়াছড়ি, বিভিন্ন আলোর রোশনাই। এই এত এত আলোর মাঝে আমার মন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আমাদের অন্য একটি বান্ধবী বলল, একটু গেটের কাছে চল তো দিয়া, আমার বয়ফ্রেন্ড এসে, একটু দেখা করে আসি। চারিদিকে অনেক মানুষজন আছে দেখেই ওর সাথে গেলাম। ওর বয়ফ্রেন্ড আগে থেকেই উপস্থিত ছিল ওখানে। ও রাস্তার ওপাশে গেল কথা বলার জন্য। সেই টাইমে দুইটা মেয়ে এসে একজন আমার মুখ চেপে ধরলো, আরেকজন হাত চেপে ধরলো। এমন টাইমে একটা অটো আসলো। মেয়ে দুইটা জোর করে আমাকে অটোতে তুলে নিল। বুঝলাম না ঠিক হলো কি আমার সাথে। এরা কারা? এরা যে মেয়ে সেটা বোঝা যাচ্ছে, ছেলে হলে না হয় বুঝতাম অন্য কাহিনী আছে। কিন্তু এরা কি চাই আমার কাছে? অটোটা সিটি কলেজের রাস্তায় গিয়ে বালুর মাঠে গেল। সেখানে বিশাল কাশবনের মাঝে আমাকে ফেলে দিল। ফেলে দিয়ে অটো নিয়ে তারা চলে গেল। ভয়ে আমার স্ট্রোক হওয়ার মতো অবস্থা। এই মধ্যরাতে কাশবনের মাঝে আমাকে ফেলে গিয়েছে। এখান থেকে চান নিয়ে আমি ফিরতে পারবো না। ভয়ে দুই কানে হাত দিয়ে দুই হাঁটুর মাঝে মাথা গুজে বসে আছি। বুকের মাঝে ঠক ঠক সাউন্ড হচ্ছে। কেমন যেন মনে হলো কেউ একজন আমার সামনে এসে দাঁড়িয়েছে। পায়ের আওয়াজ শুনতে পেলাম। একটা সুন্দর পারফিউমের ঘ্রাণ নাকে ভেসে আসছে। এই পারফিউমটা একজন মাত্র মানুষ ইউজ করেন। আমি তার রুমে গেলে কতবার এই পারফিউম চুরি করে মেখে কত কটু কথা শুনেছি। সে আবার নিচে ফুসফুস করে আমার গায়ে লাগিয়ে দিয়েছে। হালকা একটু মাথা তুলে তাকিয়ে দেখি স্নিগ্ধ চাঁদের আলোতে মানুষটার ছায়া কাশবনে পড়েছে। এবার একটু ভালোভাবে তাকিয়ে দেখি পরনে কালো জিন্স, গায়ে কালো এক কালারের শার্ট, শার্টের হাতা গোটানো, হাতে কালো ফিতার ঘড়ি, দুই প্যান্টের পকেটে হাত কুচে দাঁড়িয়ে আছেন বিহান ভাই। ওনাকে দেখেই উঠে দাঁড়ালাম আমি। ওনার আর আমার মাঝে কয়েক গোছা কাশবনের দূরত্ব, হাত দশেকের দূরত্ব। একভাবে তাকিয়ে আছেন আমার দিকে। ওনাকে দেখেই বুকের মাঝে ধুকপুক সাউন্ড শুরু হলো, হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। আমার যে ওনাকে দেখে ভয়ে এমন হচ্ছে তা নয়। হঠাৎ বুকের মাঝে প্রচণ্ড জোরে ধুকপুক শব্দের সাথে সমস্ত শরীর কাঁপা শুরু হলো। সাথে সাথেই চোখে পানি চলে এলো, ঝাপসা হয়ে এলো চারপাশ। এর আগে কখনো ওনাকে দেখে এমন হয়নি। দীর্ঘদিন পর ওনাকে দেখে প্রচণ্ড কান্না পাচ্ছে, চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছে। বারবার মনে হয়েছিল ওনাকে হারিয়ে ফেলেছি, ওনাকে বোধহয় এই জীবনে আর দেখা হবে না। ওনার ওই মায়াবী চেহারার দিকে তাকালে আরও বেশি কান্না পাচ্ছে। অনেকগুলো অভিমান জড়ো হওয়াতে কোনো কথা বললাম না ওনার সাথে। উল্টো দিকে ঘুরে রওনা দিলাম। দোপা পাড়াতেই আমার সামনে গোল একটা লাল আলো এসে পড়ল, আর বড় একটা ঢিল এসে পড়ল। এটা যে ভূতপেতনি হবে সেটাই ভেবে নিয়ে দৌড়ে গিয়ে বিহান ভাইকে জড়িয়ে ধরলাম। বুকের মাঝে যেন হাতুড়ির বাড়ি দিচ্ছে কেউ। ওনার বুকের সাথে কান লেগে যাওয়াতে খেয়াল করি ওনার বুকের মাঝেও ধুকপুক শব্দ হচ্ছে। বিহান ভাই দুই হাতে আগলে জড়িয়ে ধরলেন আমাকে। ওনার থুতনি আমার মাথায় ঠেকেছে এসে।
ঘন ঘন কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন বিহান ভাই। উনি ওনার সবটা দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন আমাকে। ওনার মুখে কোনো কথা নেই, কিন্তু ওনার স্পর্শ আমাকে বুঝিয়ে দিচ্ছে ওনার মনের মাঝে জমে থাকা ভীষণ কষ্ট। ওনার বুকে মাথা না রাখলে বুঝতেই পারতাম না মানুষটার মনে আমার জন্য এত কষ্ট। ওনার দীর্ঘ নিঃশ্বাস বুঝিয়ে দিচ্ছে ওনার ভিতরে ভীষণ অপরাধ বোধ। আমার পাওয়া কষ্টগুলো উনি বুঝতে পেরে আমার থেকে ভীষণ কষ্ট উনি পাচ্ছেন। জীবনে কিছু মুহূর্ত আসে যে মুহূর্তের কান্না শুধু আঘাত থেকেই আসে না, ভীষণ ভালোবাসা থেকেও আসে। ওনার আর আমার মাঝে ভীষণ এক মিল আছে। একজন কষ্ট পেলে অন্যজন সহ্য করতে পারি না। কান্নার আওয়াজটা খুব জোরে বেরিয়ে এলো আমার। ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। আস্তে আস্তে আরও জোরে কেঁদে দিলাম। বিহান ভাই নিজের সবটা দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, কেঁদো না দিয়া প্লিজ, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। আপনি কেন আমাকে ভুলে গিয়েছিলেন বিহান ভাই? কেন? আমি বারবার নিজেকে প্রশ্ন করেছি, কেন আমাকে ছেড়ে গিয়েছে সে? কি অপরাধ ছিল আমার? আপনি সব সময় বলেছেন বিজি আছি। আপনার ব্যস্ততা আমাকে ভিতরে ভিতরে মেরে ফেলেছে। আপনি এতটুকু অবহেলা করলে আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। বিহান ভাই আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে ঠকাইনি দিয়া, তবু অপরাধ করেছি তোমাকে ঠকানোর মতো। আমি তোমাকে কষ্ট দেইনি, তবুও আমারই কারণে কষ্ট পেয়েছো তুমি। সব দোষ আমার দিয়া। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি ভাবতাম আমার দিয়া অনেক স্ট্রং, বুঝবে। আমি এক্সামের জন্য বিজি। দিয়া এতটা অবুঝ আমার জন্য, আমি বুঝিনি। দিয়া পিচ্ছি, পাগলি, অবুঝ সব জানতাম, কিন্তু এতটা অবুঝ তা জানতাম না। আমি বিজি থাকলেও আমার মন জানতো আমি আমার দিয়ার। তুমি আমাকে এত ভালোবাসো দিয়া, আমি বোধহয় এক জন্মেও এই ভালোবাসা শোধ করতে পারবো না। কথাগুলো বলার সময় ওনার কণ্ঠ ছিল কান্না ভেজা। কপালে একটা চুমু দিয়ে বললেন, হ্যাপি অ্যানিভার্সারি বউ। জ্যোৎস্না মাখা চাঁদ সেদিনও সাক্ষী ছিল আমাদের ভালোবাসার, আজও সাক্ষী আমাদের ভালোবাসার। এই জন্যই বুঝি চাঁদের সাথে আমার এত ভাব। এই সেই দিনটা যেদিন সবার আড়ালে বিহান ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। এই দিনটা আমার জীবনের সব থেকে দামি একটা দিন। এই দিনটা না এলে বিহান ভাই ভালোবাসার পূর্ণতা অনুভব করতে পারতাম না। কেটে গেছে বেশ কিছুক্ষণ সময়। বিহান ভাইকে বললাম, আপনার মনে ছিল আজকের দিনের কথা? উনি চোখের পানি হাত দিয়ে মুছিয়ে দিতে দিতে বললেন, আমাকে কি মনে হয় আপনার মিসেস বিহান? আমার ব্রেন কি এতটাই খারাপ যে দিনে কাগজে কলমে স্বাক্ষর করে আমি তোমার হয়েছি সেই দিনটা ভুলে গিয়েছি? এই দিন এসেছিল বলে আমার জীবনে এত সফলতা, টেনশন ফ্রি লাইফ লিড করছি। আর আমি ভেবেছি আমাকেই মনে নেই। আর এই দিনটার কথা। একজন হার্টের ডাক্তার মানুষের হার্ট নিয়ে গবেষণা করে, তাই বলে কি তাদের হার্ট থাকে না? এই হার্টের ডাক্তারের হার্টের দখল অনেক আগে থেকেই অন্য কেউ নিয়ে বসে আছে, তাই তো বোঝে না, সে বোঝে না। আবারও গাল ফুলিয়ে রইলাম আমি। বিহান ভাই আমার দুই গালে হাত দিয়ে বললেন, পিচ্ছি বিয়ে করলে কত মুশকিল, শুধু ভুল বুঝে কথায় কথায় রাগ করে। তা এইবার একটা বুড়ি দেখে বিয়ে করুন। প্রেয়সী আছে না, ওই বুড়ি মহিলাকে বিয়ে করুন। আপনার স্টেটাস আর ওর স্টেটাস তো সেম, দুজনেই নাম করা ডাক্তার। আমার মতো সাধারণ ছাত্রী তো আর আপনার পাশে মানায় না। ওনার সাথে আপনাকে ভালোই মানায়। আহ জেলাসি। যাক, শিওর হলাম আমার প্রতি ভালোবাসাটা আছে। উনি আমার হাত ধরে কাশফুলের মাঝে বসিয়ে দিলেন। আমার কোলে মাথা রেখে মাঠের মাঝে শুয়ে পড়লেন। আমার হাত দুটো ধরে ওনার মাথায় দিয়ে পড়লেন, একটু হাত বুলিয়ে দাও তো, তোমার এই নরম হাতের ম্যাসাজ পেলে ক্লান্তি দূর হবে। আমি অবাক হয়ে বললাম, বিহান ভাই আপনি এইখানে এইভাবে শুয়ে পড়লেন, ভাবা চাই ব্যাপারটা। বিহান এখন সব পারে। বিহান বউয়ের জন্য কাশ বনেও আসতে পারে। এই বিহানকে প্রেমের অস্ত্রোপচার করেছে শ্বশুরের একমাত্র মেয়ে। আসলেই অবাক হচ্ছি, এতটা চেঞ্জ। জি ম্যাডাম। এখন বলো তো দিয়া, তোমার মনে এই বাজে আর যখনও চিন্তাভাবনাটা কে ঢুকিয়েছে? তুমি ডাক্তার না হলে আমার পাশে বেমানান। বিহানের পাশে একমাত্র দিয়াকেই মানাই। দিয়া যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বিহান ভালোবেসেছিল সেই মেয়েকে। যে পিচ্চি মেয়েটা ছোটবেলা বিহানের সামনে এসে বলতো, বিহান ভাইয়া আপনি না অনেক সুন্দর, আপনাকে অনেক ভালো লাগে আমার কাছে। আমি না বর বউ খেলছি, কিন্তু বর পাচ্ছি না, আপনি আমার বর হবেন। যদিও তখন আমিও ছোট প্রেম ভালোবাসা বুঝতাম না, ওই বউ বউ খেলার বয়সে দিয়া আমার মনে জায়গা করে নিয়েছিল। দিয়াটা বেশ গুলুমুলু আর মায়াবী ছিল। ছোটবেলা থেকেই
সারাক্ষণ নুপুর পায়ে দিয়ে পায়ে আলতা পরে নেচে বেড়াতো, খুব হাসতো, হেসে গড়াগড়ি যেত যে কোনো কারণে। এসে আমাকে বলতো, বিহান ভাইয়া আমাকে একটু কোলে নিন, হেঁটে পায়ে ব্যথা করছে। সেই পিচ্চি বয়সে বলতো আমার মাথায় পেইন করছে বই পড়তে গিয়ে, আমার কোমরে পেইন করছে, বই পড়বো না। আমি মেরে মেরে বই পড়াতে বসাতাম। পেতনির মতো ছোটবেলা থেকে আমার সামনে দিয়ে ঘুরতে ঘুরতে মন কেড়ে নিয়েছে। আমার মনে সেই দিয়ার বসবাস। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো মন্ত্রী, মিনিস্টার দেখে আমি ভালোবাসিনি। দিয়া যেমন তেমনই পারফেক্ট আমার কাছে। আমি কি ছোটবেলায় জানতাম দিয়া বড় হয়ে দেখতে কেমন হবে, ওর হাইট কেমন হবে, ও স্টুডেন্ট কেমন হবে? এগুলোর কিছুই জানতাম না। ও যেভাবে বড় হয়েছে সেইভাবেই ভালো লাগার মাত্রা বেড়েছে। এই যে ও করছেন, ওটাকে? ওটা আমার একমাত্র বউ, মানে তুমি। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো আর আমাকে ছোট করেছো। এমনও তো হতে পারতো আমি ডাক্তার হতে পারলাম না, তাহলে কি আমায় ছেড়ে যেতে? আমি জানি যেতে না, কারণ আমি জানি আমার দিয়া আমায় কতটা ভালোবাসে। আয়রা ফোন নিয়ে গেলে আমি তোমার ছটফট করা যন্ত্রণা দেখেছি। আমি বুঝেছিলাম এই কান্নার কারণ একমাত্র আমি। তখনই ব্যাগ গুছিয়ে চলে এসেছি। সারা রাস্তা চোখ দিয়ে পানি পড়েছে আমার। দিয়া ডাক্তার হলে যে তুমি পারফেক্ট, এটা ভুল ধারণা। একটা রাস্তা বন্ধ তো হাজারটা রাস্তা খোলা। আমার জন্য তোমার ভালো কিছু করতেই হবে, এমনটা না দিয়া। তুমি যেমন, এভাবেই তোমাকে নিয়ে হ্যাপি আমি। কিন্তু তোমাকে তোমার জন্য সামনে এগোতে হবে। তোমাকে এই পরিচয় বাঁচতে হবে না। তুমি বিহানের ওয়াইফ। আমি চাই তুমি তোমার পরিচয় বাঁচো। আমি যেন বলতে পারি দিয়া আমার ওয়াইফ। আমি তোমার পরিচয়ে গর্ববোধ করতে চাই দিয়া। দিয়া, এই ডাক্তারিতে চান্স না পাওয়ার জন্য অনেক কেঁদেছো তুমি। তোমার চোখের অনেক পানি ঝরেছে এই চান্স না পাওয়ার জন্য। আমি তোমাকে গাইড করতাম বলে ভেবেছো আমি ডাক্তারি লাইক করি না। দিয়া, আমি চেয়েছি ফুপির স্বপ্ন পূরণ হোক, তুমি অনেক বড় হও। এর সাথে আমার পাশে তোমাকে মানানো না মানানোর কোনো সম্পর্ক নেই। তুমি আমার, মানে শুধু আমারই। কেন নিজেকে এতটা সস্তা করবে তুমি আমার সামনে? আমি কেন? পৃথিবীর কারো কাছে সস্তা হবে না তুমি। তোমার মুডটা যদি এমন হতো বিহান ডাক্তার হয়েছে, তাতে কি আমি কম কিছুতে? ও ডাক্তার হয়েছে বলে আমি ওর পাশে বেমানান কিভাবে হলাম? ভালোবাসার সাথে মানামানির কি কানেকশন? এই পিচ্ছি এরপরেও কি মুখ গোমরা করে থাকবে? আমি কি বোঝাতে পেরেছি? আপনি নিজেই তো বলেছেন আপনি আপনার থেকে বড় ডাক্তার বিয়ে করবেন। ঠিকই বলেছি, কারণ দিয়া একদিন ডাক্তার হবে। আমি নিজ হাতে দিয়াকে মেডিকেলে ভর্তি করাবো। আমি জানি দিয়ার মাঝে ট্যালেন্ট আছে। মানুষ চেষ্টা করলে সব পারে দিয়া। ব্রেইন বলে কিছু নেই, সবই চেষ্টা। বিহান ভাই আমার দিকে চোখ উল্টে তাকিয়ে বললেন। মুখ এখনো গোমরা কেন? বিহান ভাইকে আবারও কেঁদে দিয়ে বললাম, সরি বিহান ভাই, আমি ভুল বুঝেছি আপনাকে। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনার ওই প্রেয়সী আমাকে কাল কল দিয়ে বলেছে আপনার আর ওনার বিয়ে। আপনার পাশে আমাকে চাই না, আমাকে অনেক অপমান করেছে। আমি খুব কষ্ট পেয়েছি। প্রেয়সীর বলা সব কথা খুলে বললাম বিহান ভাইকে। বিহান ভাই পকেট থেকে ফোন বের করে ফোন দিলেন প্রেয়সীকে। ফোনটা লাউডে দিলেন। প্রেয়সী ফোনটা রিসিভ করলে বিহান ভাই বললেন, তোকে কিছু বলতে হবে না, আমি যা বলছি সেটা মন দিয়ে শোন। তোর মতো বাজে মাইন্ডের মেয়ে দিয়া না, তাই তোকে তোর যোগ্য জবাব দিতে পারিনি। মানুষ কুকুরকে কামড় দিলেও কুকুর মানুষকে কামড় দেয় না। দিয়া ডাক্তারিতে চান্স পাবে প্রেয়সী, সেদিন তোকে বাকি জবাব দিব। আর শোন, ভুলেও যেন আমাকে তোর সাথে জড়িয়ে কিছু বলিস না। আমার একটা সম্মান আছে, মাইন্ড ইট। কলটা কেটে দিয়ে বললেন, ঢাকায় যাই, প্রেয়সীর বাকি ব্যবস্থা করতেছি। উফ, আমার অজান্তে কত কি হয়ে যায়, আর আমি কিছুই জানি না। বিহান ভাইকে বললাম, আমাকে এইখানে কিডন্যাপ করে এনেছেন কেন? কারা ছিল তারা? বিহান ভাই হেসে দিয়ে বলল, রিয়া, মেহু আর বিভোর ছিল। আমি অবাক হয়ে গেলাম। ওরা এত মুখোশ পরে আমাকে এখানে নিয়ে এসছে আর আমি বুঝতেই পারলাম না। বিহান ভাই বললেন, তুমি না ফেসবুকে পোস্ট দিয়েছিলে তোমার সাথে কাশফুল দেখা হলো না? সেই দিনই ভেবেছিলাম সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা কিডন্যাপ করে হলে মন্দ কি শ্বশুরের মেয়ে? আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ওরা কি ম্যাজিক জানেন আমার মন ভালো করার? বিহান ভাই এবার শোয়া থেকে উঠলেন আর আমাকেও ওঠালেন। পকেট থেকে কিছু একটা বের করলেন। চিকচিক করছে সাদা পাথরের কিছু একটা। আমার নাকে একটা চুমু দিয়ে ওনার হাতে থাকা সাদা পাথরের নাকফুলটা পরিয়ে দিলেন। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। উনি আমার জন্য ভেবে কিনেছেন। নাকফুলটা পরিয়ে দিয়ে বললেন, এবার বউ বউ লাগছে।
এই স্নিগ্ধ চাঁদের আলোতে ওনার হাত ধরে দাঁড়িয়ে আছি সাদা কাশবনে। আচ্ছা, এই উনিটা এত সুন্দর হতে গেল কেন, আর এতটা ম্যাজিশিয়ান কেন? বিহান ভাই কয়েকটা কাশফুল ছিঁড়ে হাঁটু গেড়ে বসে পড়লেন আমার সামনে। ফুলগুলো আমার সামনে ধরে পড়লেন। দিয়া, আরও কয়েকটা যুগ এমন ভালোবাসা নিয়েই এই দিনটা তোমার সাথে কাটাতে চাই। তোমাকে আমি ভালোবাসি শ্যামা পাখি। আমাকে কি এইভাবেই আগলে রাখবে সারা জীবন? ফুলগুলো ওনার হাত থেকে নিয়ে ওনার কপালে একটা চুমু দিলাম আমি। প্রকৃতি মৃদু হাওয়া দিচ্ছিল, মাঝে মাঝে দু একটা পাখির কিচির মিচির, আর চাঁদও হেসে পড়ল হ্যাপি অ্যানিভার্সারি বিহান দিয়া। নিস্তব্ধতা চারিদিকে, কোথাও কেউ নেই। যত দূর দেখা যায় শুধু সাদা সাদা কাশফুল দেখা যাচ্ছে। ওর কি প্রেমিক প্রেমিকার ভালোবাসার সাক্ষী হওয়ার জন্য জন্ম নিয়েছে? না জানি কত প্রিয়দের প্রিয়তম মুহূর্তের সাক্ষী ওরা। চাঁদের সোনালি আলোতে জ্যোৎস্না বিলাস প্রিয় মানুষটার সাথে করার মতো সৌভাগ্য সবার থাকে না। আমি বোধহয় সত্যি খুব লাকি, না হলে ওনাকে পেতাম না। বিহান ভাইকে বললাম, আচ্ছা, আমি তো আপনাকে কিছুই দিলাম না। আজ না আমাদের অ্যানিভার্সারি, আমার তো কিছু একটা গিফট দেওয়া উচিত। বিহান ভাই বললেন, শিওর, দাও আমাকে গিফট। আমি মুখ কাছুমাছু করে বললাম, এই মুহূর্তে দেওয়ার মতো কিছুই নেই, কাল কিছু কিনে দিব। উনি জেদ ধরলেন। এখনই দিতে হবে। আমাকে কিভাবে দিবে আমি জানি না। মন খারাপ করে বললাম, কি দিব বিহান ভাই, কিছুই তো নেই এখানে। বিহান ভাই হেসে দিয়ে বললেন, চাইলেই অনেক কিছু দিতে পারো। তোমার প্রিয় চাঁদকে সাক্ষী রেখে স্বামীকে একটু আদর তো করতে পারো, তাই না? গিফট কি সবসময় টাকা দিয়ে কিনে দিলেই হয়? ওনার কথার মানে খুব ভালোই বুঝলাম আমি। বিহান ভাইকে বললাম,